সুনীলের হাতে পায়ে ধরে বলেছিলাম আমাকে ছেড়ে দাও। তখন সুনীল চক্রবর্তী আমাকে বলেছিল, তুমি কি চাও না তোমার স্বামী বেঁচে থাকুক? তুমি যদি চাও তোমার স্বামী বেঁচে থাকুক তাহলে তোমাকে এটা করতেই হবে। স্বামী বাধ্য হয়ে সেদিন রাতের বেলা আমাকে তার বন্ধুর হাতে সঁপে দিয়েছিল। তারপর স্বামীর বন্ধু সারা রাত ধরে আমার সাথে যা করেছিল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের মাথাটা গরম করে দিবে। আমার নাম কবিতা। প্রত্যেকদিন রাতে আমার স্বামীর বন্ধু আমাদের ঘরের ভিতর ঢুকে আমার স্বামীর চোখের সামনেই অর্ধেক অর্ধেক কথাটা বলার পরে আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করত। আর আমি কেঁদে যেতাম, কিন্তু কিছু করতে পারতাম না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। আমরা দুইজন নিজের সংসারে খুব সুখে ছিলাম। একদিন হঠাৎ করে আমার স্বামীর প্রিয় বন্ধু আমাদের ঘরের ভিতর ঢুকে পড়ল। তারপর আমার স্বামীকে বলল, তোর বউয়ের উপর তো আমার অধিকার আছে, তাই আজ রাতে তোর বউয়ের সঙ্গে আমি থাকব। আমার স্বামী তার বন্ধুর মুখ থেকে এই কথা শোনার পরে যখন আপত্তি জানাল, তখন আমার স্বামীর বন্ধু বলল, মনে আছে তো, অর্ধেক অর্ধেক তো সব কিছু আমার। তারপর আমার স্বামী তার বন্ধুর মুখ থেকে অর্ধেক অর্ধেক কথা শোনার পরে আমাকে তার বন্ধুর হাতে সঁপে দিল এবং রুম থেকে মাথা নিচু করে বাইরে চলে গেল। আমার স্বামী যখন চোখের জল ফেলতে ফেলতে অসহায় হয়ে রুম থেকে বাইরে বের হল, তখন আমি তার বন্ধুর হাতে পায়ে ধরে বললাম, দয়া করে আমার মান সম্মান নষ্ট করবেন না। তুমি এটা পাপ করছো। আমি তোমার বন্ধুর স্ত্রী। আমি তোমার বন্ধুকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওই শয়তান আমার একটাও শুনেননি। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে ওই অর্ধেক অর্ধেক কথার মধ্যে এমন কি লুকিয়েছিল, যেটার জন্য আমার স্বামী অনেক অসহায় হয়ে আমাকে তার বন্ধুর হাতে সঁপে দিতে বাধ্য হয়েছিল। এই পৃথিবীতে কোনো স্বামী এটা চাইবে না যে তার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষ কোনো বাজে আচরণ করুক। আর এদিকে আমার স্বামীর চোখের সামনেই তার বন্ধু আমার সঙ্গে সব কিছু করত। কিন্তু জানি না কেন আমার স্বামী এত লাচার ও অসহায় ছিল, তার বন্ধুর অর্ধেক অর্ধেক কথা শুনে জানি না এমনকি বাধ্যতা ছিল অর্ধেক অর্ধেক কথার মধ্যে। আসলে বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে 3 বছর ছিলাম। 2 বছর পরে আমার স্বামী যখন খুলনায় চাকরি পেল, তখন আমি স্বামীর সঙ্গে খুলনায় চলে এসেছিলাম। চাকরি পাওয়ার 5 থেকে 6 বছর পরে আমার স্বামী নিজের জমানো টাকা থেকে একটা ছোট্ট বাড়ি কিনেছিল। তার আগে স্বামীর সঙ্গে আমি একটা ভাড়ার বাড়িতে থাকতাম। স্বামী যখন খুলনায় চাকরি পেয়েছিল তখন আমি স্বামীর সঙ্গে শহরে চলে এসেছিলাম। আমার স্বামীর নাম রাজেশ। স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আসলে সে আমাকে বেশ কয়েকবার দেখেছিল। আমার বাড়ি থেকে রাজেশের বাড়ির দূরত্ব মাত্র 30 মিনিটের। বিয়ের পরে রাজেশ বলেছিল আমাদের বিয়ের 1 বছর আগে থেকে সে নাকি আমার উপরে লক্ষ্য রেখেছিল। তারপর সে নিজে আমার বাবার বাড়িতে এসে বাবার কাছে তার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব রেখেছিল। বাবা রাজেশের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল। কারণ গ্রামে রাজেশের খুব ভালো নাম ছিল। কারণ সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং গ্রামের সবাই জানত রাজেশ একদিন না একদিন অবশ্যই একটা ভালো জায়গায় চাকরি পাবে। রাজেশ যেহেতু শিক্ষিত ছিল এবং সে চাকরি পাবে এটা ভেবে আমার বাবা রাজেশের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। এবং গ্রামে রাজেশের বাবার অনেক জমি জায়গাও ছিল। বাবা ভেবেছিল রাজেশের ঘরে আমি অনেক সুখে থাকব। কিন্তু আমার কপালে যে এত কষ্ট লেখা ছিল সেটা আমি ও আমার পরিবারের লোক কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। বাবা মা যখন তার ছেলে মেয়ে কোনো একটা সম্বন্ধ খুঁজে বের করে বিয়ে পাকা করে, তখন তারা এটা ভেবেই বিয়ে দেয় যে আমার ছেলে বা মেয়ে খুব সুখে থাকবে। কিন্তু কার কপালে কি লেখা আছে এটা তো কেউ বলতে পারবে না। বিয়ের পরে আমি কিন্তু খুব সুখে ছিলাম। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসত, কারণ এমনিতেই সে আমাকে আগে থেকে পছন্দ করত। কিন্তু আমি তাকে চিনতাম না। বিয়ের পরে স্বামী আমাকে বলেছিল সে নাকি আমাদের বিয়ের আগে থেকেই আমাকে ভালোবাসত, কিন্তু সামনে থেকে কোনোদিন কিছু বলার সাহস পায়নি। তাই সে সরাসরি আমার বিয়ের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলেছিল। বাসর রাতে আমাকে উপহার হিসেবে সোনার চেন দিয়েছিল এবং বলেছিল একটু একটু করে টাকা জমিয়ে নাকি সে সোনার চেনটা আমার জন্য তৈরি করেছে। কারণ আমাদের বিয়ের আগে রাজেশ বেকার ছিল। সে তখন তার দাদার দোকানে থেকে তার দাদার কাজে সাহায্য করত এবং তার দাদা হাতখরচ হিসেবে প্রত্যেক মাসে রাজেশকে কিছু টাকা দিয়ে দিত। সে ওই টাকা থেকে কিছু টাকা জমিয়ে আমার জন্য এই সোনার চেন বানিয়েছিল। তারপর বিয়ের পরে রাজেশ যখন চাকরি পেল তখন রাজেশের সঙ্গে আমিও শহরে চলে এসেছিলাম। কারণ বোর্ডের এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে নিজের টাকা দিয়ে বাড়ি কিনবে। আমাদের নিজস্ব বাড়ি আসার পরে মনে হয়েছিল জীবনের সব সুখ এবং আনন্দ আমি পেয়ে গেছি। মাঝে মধ্যে আমার বাবা মা আমাদের সঙ্গে দেখা করতে আসত।
আমার বাবা তো এটা ভেবে খুশি ছিল যে আমার বিয়ে রাজেশের সঙ্গে দিয়ে একদম ঠিক করেছে, যার জন্য আজ আমি এত সুখে আছি। কিন্তু আমার জীবনে খারাপ অধ্যায় তো সেই দিনই শুরু হয়ে গেছিল। যেদিন আমার স্বামীর বন্ধু হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল, সেদিন আমি রাজেশ পছন্দের তরকারি রান্না করেছিলাম। সেদিন দুপুরবেলা আমি ওর স্বামী দুজনে একসঙ্গে বসে খাবার খাচ্ছিলাম এবং আমরা খুবই খুশি ছিলাম। তখন হঠাৎ করে আমাদের বাড়ির বেল বেজে উঠল। রাজেশ তখন আমার মুখের দিকে চেয়ে বলল, এই দুপুরবেলা আমাদের বাড়ি থেকে এসেছে। সেদিন রাজেশের ছুটির দিন ছিল। সেদিন সারাদিন স্বামী আমার সঙ্গেই ছিল। আসলে ছুটির দিনে স্বামী আমার অনেক কাজে সাহায্য করে দিত। তারপর বাড়ির বেল বাজার পরে আমি যখন দরজা খুলতে গেলাম, তখন তাকে চিনতে না পেরে যখন স্বামীকে ডাক দিলাম, তখন স্বামী এসে তাকে দেখামাত্র এত বেশি ঘাবড়ে গেল যে তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। কিছুক্ষণ পরে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা ছেলেটি যখন আমার স্বামীর দিকে মুচকি হেসে বলল, কি ব্যাপার বন্ধু? আমাকে দেখে তুমি অনেক বেশি ভয় পেয়ে গেলে, আমাকে বাড়ির ভিতরে ডাকবে না? এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কি লাভ? তোমার বাড়ি মানেই তো আমার বাড়ি, তাই আমাকে বাড়ির ভিতরে আসতে দাও। ওই কথাটা বলা মাত্রই ছেলেটি আমাদের অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে প্রবেশ করল। আমি তখন স্বামীর মুখের দিকে হা করে আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম, কারণ আলগা মানুষ কিভাবে আমার স্বামীর চোখের সামনেই আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে। আমি তখন রেগে গিয়ে স্বামীকে বললাম, এই ছেলেটা কে? আর তার সাহস কি করে হলো আমাদের বাড়ির ভেতরে এভাবে প্রবেশ করার? তুমি তাকে কিছু বললে না কেন? রাজেশ বলল, এটা আমার ছোটবেলার বন্ধু। এর নাম হচ্ছে সুনীল চক্রবর্তী। ছেলেটি বাড়ির ভিতরে ঢুকে আমাদের কোনো কিছু না বলেই একটা ঘরের মধ্যে নিজের জিনিসপাতি ভরে দিয়ে স্বামীকে বলল, আমার প্রিয় বন্ধু, আজকে থেকে এই রুমটা হচ্ছে আমার। আমার স্বামীর বন্ধুর অসভ্যতা দেখে আমি স্বামীকে বললাম, তোমার বন্ধুকে এত বেশি আশকারা দিচ্ছে কেন? আমার বন্ধু তো এমন ব্যবহার করছে, মনে হচ্ছে যেন এই বাড়িটা তোমার নয়, তোমার বন্ধুর। আর তুমি এইভাবে তাকে কিছু না বলে চুপচাপ ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন বলো? তখন সে বলল, তুমি চিন্তা করো না, ও কিছুদিন পরেই আমার এখান থেকে চলে যাবে। আমার বন্ধুর একটু অভ্যেস আছে আমার সব জিনিসের উপরে দখল আন্দাজি করা। সে ছোটবেলা থেকেই আমার প্রত্যেকটা জিনিসের উপরে নিজের অধিকার দেখাত। আসলে ছোটবেলা থেকে আমি তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, কারণ আমার মতো তারও বাবা মা অনেক আগেই মারা গেছিল। তাই আমি তাকে নিজের ভাইয়ের মতোই অনেক ভালোবাসতাম। স্বামীর বন্ধুর ব্যবহার দেখে আমাদের তো দুপুরের খাবার দাবার উঠে গিয়েছিল। তারপর আমার স্বামীর বন্ধু ঘরের ভেতরে নিজের জিনিসপাতি রাখার পরে আমাদের কিছু না বলে আমার স্বামীর চেয়ারে বসে স্বামীর প্লেটের খাবারটা নিয়ে খেতে শুরু করে দিল। আমি তখন রাগে স্বামীর বন্ধুকে বললাম, এই প্লেটটা তো আমার স্বামীর, তোমাকে আমি অন্য প্লেটে খাবার দিচ্ছি। আমার স্বামীর বন্ধু বলল, না না, প্লেট আলাদা করার কোনো দরকার নেই, আমরা সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, তাই এই প্লেটের খাবারটাও আমরা অর্ধেক অর্ধেক খেয়ে নিতে পারব। এই কথাটা বলে সে আমার স্বামীর ভাগের খাবারটা খেয়ে চলে গেল। আমি তো হা করে আশ্চর্য হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম, কারণ এত অসভ্যতা করতে আমার জীবনে আমি কাউকে দেখিনি। জানি না আমার স্বামী কি কারণে তার বন্ধুকে এত বেশি আশকারা দিচ্ছিল। প্রথমে তো মনে হয়েছিল আমার স্বামী তার বন্ধুকে আশকারা দিচ্ছে, কিন্তু যত দিন যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমার স্বামী তার বন্ধুকে আশকারা নয়, সে তোলাচার ও অসহায় হয়ে তার বন্ধুর সব কথা বাধ্য হয়ে মানছিল। যখন তার বন্ধু আমাদের বাড়িতে এসেছিল, তখন থেকেই তার বন্ধুর তাকানোর অঙ্গিভঙ্গি দেখে আমার ভীষণ খারাপ লাগত। এমনকি সে আমাদের বেডরুমের ভিতর ঢুকে আমার স্বামীর জামা কাপড় নিজের গায়ে দিত, আমাদের অনুমতি ছাড়াই, এবং আমি যখন বাধা দিতাম তখন সে আমার নাম ধরে বলতো, আরে কবিতা, তুমি আমাদের দুজনের গোপন কথার ব্যাপারে কিচ্ছু জানো না, তাই তুমি আমারও রাজেশের মাঝে না আসলেই ভালো। সে যখন আমাকে বৌদি না বলে নাম ধরে ডাকতে শুরু করেছিল, তখন রাগে আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছিল। ওই সময় আমার বউ আমার পাশে দাঁড়িয়েছিল এবং সে যখন তার বন্ধুকে আমার নাম ধরে ডাকতে দেখল, তখন বর সুনীল চক্রবর্তীকে বলল, তোর সাহস কি করে হল তোর বৌদির নাম ধরে ডাকার? ওকে কবিতা নয় বৌদি বলে ডাকবি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার স্বামীর বন্ধু তখন স্বামীর কাছে তার কানের কাছে গিয়ে আস্তে করে বলল, মনে আছে তো অর্ধেক অর্ধেক? সে যখন আস্তে করে আমার স্বামীকে অর্ধেক অর্ধেক কথা বলেছিল, তখন আমি শুনতে পেয়েছিলাম এবং না পেরে স্বামীকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বন্ধু প্রত্যেকটা কথায় অর্ধেক অর্ধেক কেন বলে।
এমনকি খাবার দাবার জামাকাপড় প্রত্যেকটা জিনিসের উপরে অর্ধেক অর্ধেক বলে দাবি করত এবং স্বামীর প্রত্যেকটা জিনিস স্বামীর অনুমতি ছাড়াই সে ব্যবহার করত। স্বামী তখন আমাকে সব সত্যি কথা বলেছিল। আসলে ছোটবেলায় সুনীলের সঙ্গে আমার স্বামী খুব ভালো বন্ধুত্ব ছিল এবং তারা দুজনে ওই গ্রামের একজন গুরুজিকে খুবই মানত। এমনকি আমার স্বামী গুরুজির সামনে শপথ দিয়েছিল যে নিজের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু নাকি তার বন্ধু সুনীলের সঙ্গে ভাগ করে নেবে। এবং সুনীল চক্রবর্তী ছোটবেলার সেই শপথ আমার স্বামীকে মনে করিয়ে তার কাছ থেকে সব কিছু আদায় করত। কারণ সুনীল চক্রবর্তী গরিব ঘরের ছেলে ছিল। এমনকি সে এখনো কোনো চাকরি বাকরি পায়নি। এখনো সে বেকার হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় বলে ভেবেছিল যখন বড় চাকরি পাবে তখন সে শহরে চলে আসবে এবং শহরে আসার পরে সুনীল চক্রবর্তী তার পেছন ছেড়ে দেবে। কিন্তু ছোট থেকে এখন পর্যন্ত সে আমার স্বামীকে প্রত্যেকটা কথায় গুরুজির কাছে নেওয়া শপথের কথা মনে করিয়ে দিত। তার কাছে টাকা আদায় করে আমার স্বামী তো স্বপ্নেও ভাবতে পারেনি যে ছোটবেলাকার শপথের কথা মনে করিয়ে তার বন্ধু এইভাবে হুমকি দিয়ে তার কাছ থেকে সবকিছু আদায় করবে। আসলে আমার স্বামী যখন তার বন্ধুর কোনো আদেশ মানতে রাজি হতো না তখন সুনীল চক্রবর্তী গুরুজি ছবি বের করে স্বামীর চোখের সামনে রেখে দিত এবং এটা বলে ভয় দেখাত যে সে যদি গুরুজির সামনে দেওয়া শপথ ভঙ্গ করে তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যাবে, তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। গুরুজির কথা মনে করে আমার স্বামী বাধ্য হয়ে তার বন্ধু যা চাইতো তাই দিয়ে দিতে হয়। এ কথা শোনার পর পুরো শরীর থরথর করে কাঁপছিল, কারণ আমি দুপুরবেলায় আমার ঘরে বিছানায় শুয়েছিলাম। তখন মনে হল কে যেন আমার রুমে ঢুকছে এবং আমার পায়ের কাছে বসে আছে। ভেবেছিলাম বর বাড়িতে এসে হয়তো আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমার স্বামী একটু স্নেহ করছে, কিন্তু চোখ খুলতে ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কারণ আমার স্বামীর বন্ধু আমাদের ঘরের ভিতরে ঢুকে আমার পাশে বসেছিল। আমি তখন ভয়ে বিছানা থেকে উঠে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম, তোমার সাহস কি করে হলো আমার রুমে তুমি এসেছ? যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। সে তখন হাসতে হাসতে আমার মুখের অনেক কাছে এসে ফিসফিস করে বলল, অর্ধেক অর্ধেক। ওই অর্ধেক অর্ধেক কথাটা বলেছে আমার রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে গেল। সেদিন স্বামীর অফিস থেকে বাড়ি আসার আগে পর্যন্ত আমি আমার ঘরের ভেতরে দরজাটা লক করে দিয়ে বিছানাতে বসে কাঁদছিলাম। কারণ যে দিন থেকে আমার স্বামীর বন্ধু আমাদের বাড়িতে এসেছিল সেদিন থেকে আমাদের জীবনের দুঃখ কষ্ট শুরু হয়ে গেছিল। আমি স্বামীকে অনেকবার বলেছিলাম যে এইসব কুসংস্কার যাতে বিশ্বাস না করে, কিন্তু আমার স্বামীর মনে ভয় ছিল যদি সে গুরুজির সামনে দেওয়া শপথের অপমান করে তাহলে হয়তো তার সবকিছু শেষ হয়ে যাবে। এই বয়সে তার বন্ধুর সব আবদার পূরণ করত। সেদিন যখন আমার বর বাড়ি ফিরে এলো তখন হঠাৎ করে সে বাড়িতে ঢোকামাত্রই এমনভাবে মুখ থুবড়ে পড়ে গেল যে তার মাথা মেঝেতে লেগে ফেটে গিয়েছিল। ওই সময় আমি রুমের মধ্যে ছিলাম। স্বামীর অনেক জোরে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। ওই সময় সুনীল চক্রবর্তী নিজের রুম থেকে বেরিয়ে এসে আমার স্বামীকে দেখে বলল, এ কি সর্বনাশ হয়ে গেছে, রাজেশকে তো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারণ তার মাথা ফেটে গিয়ে অনেক আঘাত লেগেছিল। তাই বাধ্য হয়ে আমার স্বামীকে সুনীলের সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। ডাক্তার দেখানোর পরে আমি যখন স্বামীকে নিয়ে বাড়ি ফিরে এলাম তখন স্বামী বাড়ি ফিরে এসে অনেক মন খারাপ করে বলল, জানি না এই কিছুদিন থেকে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। তখন তার বন্ধু সুনীল চক্রবর্তী আমার স্বামীর কাছে এসে বলল, রাজেশ, আমি জানি তোর সঙ্গে কেন এরকম হচ্ছে। কারণ তুমি গুরুদেবের দেওয়া আদেশের অপমান করেছিস। এই কথা শুনে আমার স্বামী তো ভয় পেয়ে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আমি তখন রেগে সুনীল চক্রবর্তীকে আমাদের রুম থেকে বাইরে চলে যেতে বলেছিলাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম সে সবসময় গুরুদেবের কথা বলে আমার স্বামীকে ভয় দেখাত এবং নিজের আবদারগুলো পূরণ করত। স্বামীর সঙ্গে ঘটনাটা হওয়ার কিছুদিন পরে একদিন সন্ধ্যাবেলায় স্বামী যখন চা খেতে চাইল তখন আমি তাকে চা করে দিলাম এবং চায়ের কাপটা টেবিলে রাখার পরে আমি যখন স্বামীকে ঘরের ভিতর থেকে ডেকে নিয়ে এলাম এবং সে যখন চাটা খেল তখন অর্ধেক চা খাওয়া মাত্র সে নিজের গলা ও পেট ধরে সোফায় বসে গড়াগড়ি দিচ্ছিল বলে রকম ছাটফাটানি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, তুমি এরকম কেন করছো? হঠাৎ করে তোমার কি হলো? স্বামীর এরকম অবস্থা দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এর আগে এরকম কখনো হয়নি। স্বামী যখন অনেক বেশি ছটফট করছিল তখন আমি বাধ্য হয়ে সুনীল চক্রবর্তীকে ডাক দিয়েছে। তখন নিজের রুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে। তখন আমি বললাম, তোমার বন্ধুর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, জানি না কি হয়েছে তাকে।
এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি আমার সাহায্য করো। সেদিন আবার তাড়াতাড়ি করে স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। ডাক্তার দেখানোর পরে জানতে পারলাম কিছু বিষাক্ত জিনিসের জন্য তার গলা ও পেট অনেক জ্বালা করছিল। স্বামীর বারবার এরকম অবস্থা দেখে আমিও নিজের কথা বিশ্বাস করতে লেগেছিলাম। প্রথমে আমি ভাবতাম স্বামীর সঙ্গে যা হচ্ছে সেগুলো সব হয়তো ষড়যন্ত্র। কিন্তু বারবার একটা মানুষের সঙ্গে কাকতালীয় কিভাবে হতে পারে? ঠিক ওই সময় সুনীল চক্রবর্তী আমাকে বলল, এগুলো সব গুরুজির আদেশের অপমান করার ফল তোমরা ভোগ করছো। যতদিন গুরুদের কাছে নেওয়া শপথের পালন করবে না ততদিন তোমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটবে। সুনীলের কথা শোনার পরে আমার স্বামী বলছিল, তাহলে আমাকে কি করতে হবে? কারণ আমি আর এইভাবে ভয়ে ভয়ে বাঁচতে পারবো না। আমার কবিতার সুখের সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য যা করতে হয় আমি করব। তখন সুনীল চক্রবর্তী মুচকি হেসে বলল, একটাই উপায় আছে, সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক। তুই যে শপথ গুরুজির কাছে নিয়েছিল সেটা পালন করতে হবে। তবে তুই এই শান্তি ফিরে পাবে তার সুস্থ হওয়ার পরে। আমার স্বামী তার সম্পত্তি, বাড়িঘর সব কিছু তার বন্ধু ও নিজের নামে অর্ধেক অর্ধেক করেছিল। এদিকে আমি স্বামীকে এই কথাটা বলিনি যে তার বন্ধু প্রত্যেক দিন আমার ঘরে এসে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করে। কারণ আমি যখন প্রথমে আমার স্বামীকে সুনীলের ব্যাপারে বলেছিলাম যে তার বন্ধু মোটেই ভালো মানুষ নয়, সে আমার উপরে নোংরা নজর দিয়েছে, কিন্তু তখন আমার স্বামী আমার কথার অত গুরুত্ব দিইনি। কারণ আমার স্বামী নিজেও ভাবতে পারেননি যে তার বন্ধু আমার সঙ্গে এত খারাপ আচরণ করতে পারে। সেই সময় যদি আমার স্বামী নিজের মনে একটু সাহস করে সুনীল চক্রবর্তীকে ঘর থেকে বের করে দিত, তাহলে আমাদের আজ এত খারাপ অবস্থা হতো না। কিন্তু আমার স্বামী গুরুজির উপর এত বেশি অন্ধ বিশ্বাস করেছিল যে সে ভয় পেয়ে নিজের সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে গেছিল। আমার বোনের উপর দিয়ে ওই সময় অনেক বেশি দুর্যোগ যাচ্ছিল। ওই জন্য আমি আর সাহস করে এটা বলতে পারি যে সুনীল চক্রবর্তী যখন সুযোগ পায় আমার ঘরে এসে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করে। কারণ এইসব শোনার পরে আমার স্বামী হয়তো আরও বেশি ভেঙে পড়ত। কিন্তু আমার স্বামী যখন তার সব সম্পত্তি ও বাড়িঘর সুনীলের নামে অর্ধেক করে দিয়েছিল, তারপরে কিন্তু সুনীল চক্রবর্তী সুযোগ পেলে আমার ঘরের ভিতরে এসে কখনো বা আমার শাড়ির আসল নিয়ে টানাটানি করত। এরকম খারাপ আচরণ দেখে আমি তাকে জোরে একটা থাপ্পড় মেরেছিলাম। সে তখন আমাকে বলেছিল, অর্ধেক অর্ধেক মনে আছে তো? নইলে তোমার স্বামীর মৃত্যু নিশ্চিত, এটা আমি তোমাকে লিখে দিতে পারি। আর এটা আমার কথা নয়, এটা হচ্ছে গুরুজির কথা। সুনীলের মুখ থেকে স্বামীর মৃত্যুর কথা শুনে আমার ভয় হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম না কিভাবে এই শয়তানের হাত থেকে নিজেকে ও নিজের স্বামীকে বাঁচাবো। কারণ সুনীল চক্রবর্তী তো আমার স্বামীর সব সম্পত্তি অর্ধেক দিয়েছিল। শুধু আমিই বাকি ছিলাম। সুনীল চক্রবর্তীকে সবকিছু অর্ধেক দিয়ে দেওয়ার পরেও আমার স্বামীর উপর থেকে দুর্যোগ কাটেনি। তারপরেও আমার স্বামীর সঙ্গে কিছু না কিছু দুর্ঘটনা ঘট। তখন আমার স্বামী সুনীল চক্রবর্তীকে বলল, আমি তো গুরুজির আদেশ মতো তোকে আমার সবকিছু অর্ধেক দিয়ে দিয়েছি, তারপরেও কেন আমার ক্ষতি হচ্ছে? সুনীল চক্রবর্তী তখন আমার দিকে তাকিয়ে বলল, বন্ধু, তুই এখনো সবকিছু ভাগ করিসনি। সবকিছু অর্ধেক মানে হচ্ছে সবকিছু, কিন্তু তোর বউকে তো এখনো ভাগ করিসনি। তোর বউকেও ভাগ করে আমাকে অর্ধেক দিতে হবে, তবে তোর উপর থেকে দুর্যোগ কাটবে। আমি তখন সুনীলের হাতে পায়ে ধরে বলেছিলাম, আমার সাথে এমনটা করো না। তখন সুনীল চক্রবর্তী আমাকে বলেছিল, তুমি কি চাও না তোমার স্বামী বেঁচে থাকুক? তুমি যদি চাও তোমার স্বামী বেঁচে থাকে তাহলে তোমাকে এটা করতেই হবে। স্বামী বাধ্য হয়ে সেদিন রাতের বেলা আমাকে তার বন্ধুর হাতে সঁপে দিয়েছিল, কিন্তু এই রাতে সে আমার মান সম্মান কেড়ে নিয়েছিল। পরদিন সুনীল তার বুকে ফোন করে বলল, আমি রাজেশের সব অর্ধেক পেয়ে গেছি। তার সম্পত্তির দলিল অর্ধেক আমার নামে দিয়েছে। জানো বউ, এগুলো আমার সব ষড়যন্ত্র। আসলে এখানে গুরুজির কোনো হাত নেই। এই কথা আমার স্বামী শুনে তারপর সুনীলকে ইচ্ছামতো পিটালো, তুই আমার সব কেড়ে নিয়েছিস। তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করেছিস। আমি আজ তোকে মেরে ফেলব। সুনীল তখন আমার স্বামীর পা ধরে ক্ষমা চাইল, কিন্তু আমরা তাকে ক্ষমা করলাম না। ওই শয়তানকে আমরা পুলিশে ধরিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের জন্য খুব কষ্ট করে গল্প তৈরি করি। যদি আমার গল্পগুলো তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
চাচা, আমি আপনার কিছুতেই এ প্রস্তাব মানতে পারব না। আপনি দয়া করে আপনার এসব প্রস্তাব ফিরিয়ে নিন। চাচা তখন আমায় একটা থাপ্পড় মেরে বলল, কে তোর চাচা? আমি তোর চাচা নই। একদম চুপ, কোনো কথা বলবি না। আপনি আমার চাচা হয়ে কেন মিথ্যা বলছেন? আমি তো আপনার মেয়ের মতো। চাচা তখন আমায় এমন একটি কথা বলেছিল, সেটা শোনার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। ছোট একটা গ্রামে কুঁড়েঘরে থাকত ললিতা আর তার মা আনারকলি। ললিতার বাবা নেই। ছোটবেলা থেকে তার মা আনারকলির মুখে শুনে এসেছে যে তার বাবা মারা গেছে। ললিতা কখনো তার বাবাকে দেখেনি, তার বাবা কেমন দেখতে ছিল সেটাও জানে না, শুধু নাম শুনেছে। আর কোনো ভাই বোন নেই ললিতার। খুব ভালোই দিন যাচ্ছিল মা মেয়ের। সারাদিন আনারকলি মেম্বার বাড়িতে কাজ করল, আর সন্ধ্যা হলেই ফিরে আসতো তার ছোট্ট কুঁড়েঘরটায়। রোজ রোজ ললিতা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করত মায়ের জন্য। তারপর যখন আনারকলিকে দেখতে পেত তখন মিষ্টি এক হাসি দিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরত। এরপর মা মেয়ে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত, আবার সে সকালে আনারকলি উঠে রান্না বান্না শেষ করে মেয়ের জন্য খাবার রেডি করে চলে যেত। ললিতা পড়াশোনায় খুব ভালো ছিল, কারণ তারও খুব ইচ্ছে মায়ের স্বপ্ন পূরণ করার। এবার এসএসসি পরীক্ষা দেবে ললিতা, কিন্তু এর মধ্যেই মা চলে গেল। এখন কোথায় থাকবে, কি করবে? আরও কি পড়াশোনা করতে পারবে ললিতা? হেঁচকি তুলে কাঁদছে ললিতা। এখানে গ্রামের ছোট বড় অনেকেই উপস্থিত রয়েছে। বাড়ির উঠানে ঠান্ডা মাটির উপর শুধু একটা পাতলা চাদর বিছিয়ে শুয়ে রেখেছে আনারকলিকে। ললিতা একবার মাথার কাছে গিয়ে কাঁদছে, আবার পায়ের কাছে গিয়ে পা গরম করার জন্য মালিশ করছে। ললিতার এমন অবস্থা দেখে মধ্যবয়স্ক একজন লোক ললিতার পাশে গিয়ে বসল। স্নেহের হাত ললিতার মাথায় রেখে বলল, কান্দিস না মা, নিজেরে শান্ত করো। এত কানলে তোর মায়ের আরো অশান্তি হইব। আর কান্দিস না, মায়ের জন্য দুই হাত তুইলা দোয়া কর যাতে সে পরপারে ভালো থাহে। লোকটার কথা শুনে মাথা তুলে চাইল ললিতা, আরো যেন কান্না বেড়ে গেল তার। এবার গলা ছেড়ে কাঁদতে কাঁদতে ললিতা বলল, ও চাচা গো, আমার আপন বলতে আর কেউ থাকলো না পৃথিবীতে। আমি এখন কার কাছে যাব? কষ্ট পেলে কার কাছে বলবো? কে আমাকে আদর করবে? কে আমাকে শাসন করবে? কার কোলে মাথা রেখে ঘুমাবো? আমার তো সবকিছু শেষ হয়ে গেল চাচা। চিন্তা করিস না ললিতা, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই কইরা দিব দেহিস। তুই ওঠ, এইখান থাইকা বেশি দেরি করা যাইব না, তাড়াতাড়ি মাটি দিয়া ফেলা লাগবো। না চাচা, আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না। আমার মা এভাবেই আমার কাছে থাকবে, তোমরা চলে যাও চাচা। এইডা হয় না রে মা, তোর মা যত এই পারে থাকবো ততই কষ্ট বেশি হইব। তুই আমার কথা শুন, ওঠ মা। কিন্তু আমি কিভাবে থাকবো মাকে ছাড়া, বলো একবার চাচা। আমি বুঝতাছি তোর মেলা কষ্ট হইতাছে, কিন্তু সত্যি তো এইডাই যে এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী না। আইজ তোর মা গেল, কাইল আমি যামু, পরশু আবার আরেকজন যাইব, এমনিই দুনিয়া চলে রে। তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি এখন থাইকা। আমার পোলাপাইনদের সাথে থাকবি। চোখ মুখ মুছে উঠল ললিতা। কিছু মহিলা এসে আনারকলিকে নিয়ে গেল গোসল করাতে। ললিতা ঘরের মধ্যে ঢুকে ছোট্ট চৌকিতে বসে আবারও দু চোখে পানি ছেড়ে দিল। আনারকলির বালিশটা বুকে চেপে ধরে বলতে শুরু করল, মা গো, এই বালিশে তুমি মাথা রেখে ঘুমাতে। তোমার চুলের তেলের সুগন্ধ এখনো রয়ে গেছে মা, শুধু তুমি চলে গেলে। কিভাবে পারলে তুমি তোমার ললিতাকে একা করে দিয়ে চলে যেতে? তুমি তো সবসময় আমার ছায়া হয়ে থেকেছ, তাহলে আজ কেন চলে গেলে মা? কেন এত স্বার্থপর হলে তুমি মা? ললিতার বয়সী এক মেয়ে এসে পাশে বসল। কাঁধে হাত রাখতেই ফিরে তাকালো ললিতা, মেয়েটাকে জাপটে ধরে হু হু করে কাঁদতে শুরু করল। ললিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েটা বলল, কাঁদিস না রে ললিতা, এরপর তো অসুস্থ হয়ে যাবি। দেখ, আজ তুই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছিস, কাল আমাকেও সেই পরিস্থিতিতে দাঁড়াতে হবে। কখন কার কি হয়ে যায় সেটা বলা যায় না রে। তুই আমার সাথে চলো, আব্বা তো বলল তোকে আমাদের বাড়িতে থাকতে। ললিতা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে বলল, কিন্তু সুমি চাচি তো আমাকে পছন্দ করে না, তাহলে আমি কিভাবে যাব? না না, আমি এখানেই থাকবো। তুই কিচ্ছু চিন্তা করিস না, আব্বা সবকিছু ঠিক করে দেবে। ললিতা কিছু বলল না, শুধু মাথা ডান বামে নাড়িয়ে বোঝালো সে সুমির সাথে যাবে। রহমত আলীর ছোট মেয়ে সুমি। সুমি আর ললিতা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। একই স্কুলে দুজন পড়াশোনা করে। খুব ভালো সম্পর্ক দুজনের মধ্যে। সচরাচর কেউই বলতে পারে না যে এদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই।
রহমত আলীও ললিতাকে নিজের সন্তানের মতো স্নেহ করে, কিন্তু তার স্ত্রী রাবিয়া সে খুবই অপছন্দ করে ললিতাকে, দু চোখে সহ্য করতে পারে না। এলাকাবাসী সবাই মিলে মাটি দিয়ে দিল আনারকলিকে। মায়ের কবরের পাশে বসে প্রচণ্ড কান্না করেছে ললিতা। সুমি তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। ললিতাকে দেখেই সুমির মা শায়লা চেঁচিয়ে উঠল। মায়ের এমন ব্যবহার দেখে সুমি বলল, মা, এবার তো একটু মানুষ হও। সেই ছোটবেলা থেকে দেখছি তুমি ললিতাকে সহ্য করতে পারো না। সবসময় মেয়েটার গালমন্দ করতেই থাকো কেন বলো তো? শায়লা তেড়ে এসে সুমিকে একটা চড় বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি কইলি তুই? আমি মানুষ না? তোর এত বড় সাহস কেমনে হইল রে? তুই জানোস না আমি কি কারণে ওরে সহ্য করতে পারি না? কারণ তোর বাবা আমাকে রেখে ললিতাকে দিয়ে তার পায়ের ব্যথা সরানোর জন্য ললিতাকে দিয়ে মালিশ করায়। কেন আমি পারি না তার সেবাযত্ন করতে? ললিতাকে কেন শুধু শুধু কষ্ট দিবে? ললিতাকে দিয়ে তোর বাবা পায়ে তেল মালিশ করায়। কেন আমি পায়ে মালিশ করে দিলে ব্যথা কমবে না? তোর বাবা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। তোর বাবার উদ্দেশ্যটা কি? বর্তমানে অতীত টেনে আনছো কেন মা? তুমি কি ভুলে গেছো বাবার বাজে স্বভাবের কথা? এরপরও তুমি এসব কথা গলা ছেড়ে বলছো, কিভাবে লজ্জা বলতে কিছু নেই? তুই ওরে নিয়া বাইর হ আমার বাড়ি থাইকা। আমার চোখের সামনে ওরে দেখবার চাই না। এটা তোমার বাড়ি না মা, এটা আমার আব্বার বাড়ি, আর আব্বা নিজেই বলেছে ললিতাকে এখানে এনে রাখতে। তোর বাপের মনে তো মেলা দয়া, খালি টেহা কামানোর ক্ষমতা নাই। নিজের সংসার চলে না, আবার আইছে আরেকজনের নিয়া। যথেষ্ট ভালোভাবেই সংসার চলে মা, শুধু তোমার মুখেই এমন কথা শুনি। তুই কিন্তু মেলা কথা কইতাছ শুনি। এর মধ্যেই রহমত আলী চলে এলো। তাকে দেখে শায়লা আরো দ্বিগুণ রেগে গেল। রহমত আলী এগিয়ে গেল তাদের দিকে, শায়লার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এত চেঁচাইতাছ কেন শায়লা? মাইয়াডার সবেমাত্র মা মইরা গেছে, সারাদিন কিছু খায় নাই, কাঁদছে। মেলা এখন কি ওর মন মেজাজ ভালা আছে কও তুমি? এখন ওর আপন বলতে আমরা ছাড়া আর কেউ নাই, বুঝো না কেন তুমি? আমগো পোলা মাইয়া আছে, যেদিন আমরা মইরা যামো সেই দিন তাগো এমন অবস্থা হইব। তাই কইতাছি, আগে যা হইছে সব ভুইলা যাও, আর মায়াডার লগে খারাপ ব্যবহার কইরো না। রহমত আলী স্ত্রী বলল, তুমি যে কেন মাইডারে জায়গা দিছ তা আমি ভালো করেই জানি। তোমার উদ্দেশ্য ভালো না। রহমত আলী শায়লার কথায় কান্না দিয়ে সুমির দিকে তাকিয়ে বলল, সুমি, ওরে নিয়া ঘরে যা, মায়াডা সারাদিন না খাইয়া ছিল, কিছু খাইতে দে যা। ঠিক আছে আব্বা। সুমি ললিতাকে নিয়ে ঘরে ঢুকে গেল। রহমত আলী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়াডা মেলা অসহায় বুঝলা শায়লা, ওর সাথে খারাপ ব্যবহার কইরো না। কয়টা দিন বাদে ওর পরীক্ষা, এখন কিছু কইও না, পরীক্ষাটা শেষ হইলে দেহি ভালা পোলা দেখা বিয়া দিয়া দিমুনি। শায়লা বলল, তুমি এই মায়েরে বিয়া দেয়া লাগবো না। তুমি নিজেই ওকে ঘরে রেখে দাও, তোমার রক্ষিতা করে। এই কথা বলতেই শায়লাকে একটা চড় মেরে বসল। শায়লা বলল, কি কইলা তুমি? যেখানে আমগো নিজের মায়াগো বিয়া দিবার পারতাছি না, টেহা পয়সা নাই, এখন আবার অন্যের মাইয়া বিয়া দিবার চাও তুমি? যা ইচ্ছা তাই করো তুমি, কিন্তু ওই মাইয়া পরীক্ষা পর্যন্ত এ বাড়িতে থাকবার পারবো, এরপর আর না, মনে রাখো। কথাগুলো বলেই শায়লা চলে গেল। তারপর রহমত আলীর মাথায় ব্যথা। তাই ললিতাকে বলল, ললিতা, আমার মাথা ব্যথা করছে, আমার কপালটাই একটু মালিশ করে দে তোমা। ললিতা চাচার কাছে এসে বসল। ললিতা চাচার মাথায় মালিশ করতে করতে বলল, চাচা, আমি তোমার সেবাযন্ত করায় চাচি তা সহ্য করতে পারে না। চাচা তখন বলল, তোর চাচির মতো মেয়েকে বিয়ে করে আমি অনেক ভুল করেছি। তোর চাচি তোকে দেখতে পারে না। আমি তো চাই তোকে আমার মেয়ের মতো লালন পালন করি, কিন্তু তোর চাচি এটা চায় না। আমিও বলে দিয়েছি তুমি চলে গেলে চলে যাও, কিন্তু ললিতা আমার বাড়িতে থাকবে, এটাই আমার শেষ কথা। আজ আকাশের অবস্থা তেমন একটা ভালো না। ললিতা তার রুমে শুতে গেল, কিন্তু ললিতার চোখে কিছুতেই ঘুম আসছে না। ঘুমাতে চেষ্টা করে তাও ঘুম আসছে না। ললিতা ভয় লাগছিল, কারণ সে মাকে ছাড়া ঘুমাতো না। মা তাকে ঘুম পাড়িয়ে দিত। হঠাৎ চাচা আমার রুমে আসলো আর বলল, কি রে মা, তুই এখনো ঘুমাসনি? না চাচা, আমার ঘুমা আসছে না। চাচা তখন বলল, আমি জানি তোর মা তোকে ঘুম পাড়িয়ে দিত। আচ্ছা ললিতা, তুই তো আমার মেয়ের মতো কিছু মনে না করলে আমি তোর রুমে থাকি, কারণ তোর মা মারা যাওয়ার পর থেকে লক্ষ্য করছি তুই অনেক ভয় পাচ্ছিস। তাই আজ আমি তোর সাথে থাকি।
আমি বলেছিলাম, চাচা, আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবা আমার পাশে শুয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু আজ আমার বাবা, মা কেহ নাই, আমি একা হয়ে গেছি চাচা। এই বলে ললিতা আবার কান্না শুরু করে দিল। আমি বললাম, কাঁদিস না মা, আয়, আজ আমি তোরে ঘুম পাড়িয়ে দেই তোর বাবার মতো। আমিও না করলাম না। কিছুদিন পর চাচা আমায় ডাকলো আর বলল, মা, আমার পায়ে অনেক ব্যথা করছে, তুই একটু মালিশ করে দিবি মা, আমি যে ব্যথাটা সহ্য করতে পারছি না। আমি তেল নিয়ে চাচার পায়ে মালিশ করতে লাগলাম। চাচা বলল, আরো একটু উপরে মা। আমি চাচারে মালিশ করে দিলাম। চাচা একটু পর বলল, মা, ব্যথাটা কমে গেছে, আর মালিশ করে দিতে হবে না। ললিতা ভাবতে লাগলো, চাচার একটা মেয়ে আছে এবং চাচি আছে, তাদের দিয়ে তো চাচা মালিশ করাতে পারত, কিন্তু আমাকে দিয়ে কেন করায়? আমি একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। চাচাকে আমি সন্দেহ হতে লাগলো, মনের ভিতর ভয় কাজ করছিল। চাচার মনের ভিতর কি অন্য কোনো উদ্দেশ্য আছে? হঠাৎ আমার এসএসসি পরীক্ষার সময় এসে গেছে। চাচাকে বললাম, চাচা, আমার তো 3,000 টাকার দরকার, পরীক্ষা দিতে গেলে লাগবে। চাচার আসল রূপটা আমি তখনই দেখতে পাই। চাচা আমাকে বলেছিল, আমার একটা কথা রাখবি মা। আমি বলেছিলাম, কি কথা? চাচা তখন আমায় যে প্রস্তাব দিয়েছিল তা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। চাচা আমায় বলল, মা, আমি তোর ভালোর জন্যই প্রস্তাবটি দিয়েছি। আমি বলেছিলাম, চাচা, আপনি আমায় যে প্রস্তাব দিয়েছেন সেটা আমি মেনে নিতে পারবো না। আমাকে যে প্রস্তাবটি চাচা দিয়েছিল তা আমি আপনাদের বলবো। আপনার গল্পটি শুনতে থাকেন। চাচা এমন প্রস্তাব আমায় দিতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। আমি ভেবেছিলাম চাচা আমায় নিজের মেয়ের মতো দেখেন, কিন্তু আমি যা ভেবেছি তা সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে এমনটি মনে হয়েছিল কারণ চাচার উদ্দেশ্য ভালো ছিল না। বলতে ভুলেই গিয়েছিলাম, মা বেঁচে থাকতে আমি একদিন অসুস্থ হয়েছিলাম। ডাক্তার বলেছিলেন, আপনার মেয়েকে বাঁচাতে হলো 3 লক্ষ টাকা কাউন্টারে জমা দিন, নইলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। আমার মা আমাকে বাঁচাতে এত টাকা কোথায় পাবে? কারণ তখন আমার বাবাও বেঁচে ছিল না। আমার মা টাকার জন্য আমার চাচার কাছে গেলেন, কিন্তু আমার চাচা টাকা দিলেন ঠিকই, কিন্তু একটা শর্ত দিয়েছিলেন। শর্তটা এমন ছিল যে, চাচা বলেছিল, মাকে, আপনার মেয়েকে আমরা যা আদেশ করব তাই পালন করতে হবে, কিন্তু মা তো জানত না এমন একটা প্রস্তাব আমাকে দিবে। মা ভেবেছিল চাচা আমার ভালোই চায়। চাচা 3 লাখ টাকা দিলেন এই শর্ত দিয়ে। তারপর আমার চিকিৎসা হয়, আমি বেঁচে যাই। কিন্তু চাচা আমাকে বললেন, ললিতা, তুই হয়তো এটা মনে মনে ভেবেছিস যে চাচা আমাকে দিয়ে কেন পায়ের ব্যথা সরানোর জন্য মালিশ করায়। হ্যাঁ, আমার স্ত্রী আমার পায়ে মালিশ করলে ব্যথা কমতো না, ব্যথাটা আরো দ্বিগুণ বেড়ে যেত, আর তাই তাকে দিয়ে কখনো মালিশ করাতে চাই না মা। আর তুই পায়ে মালিশ করার সাথে সাথেই আমার পায়ের ব্যথা কমে যেত, আর তাই তো তোকে দিয়ে পায়ে মালিশ করাই। যাই হোক, চাচা আমাকে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা হলো, একটা মধ্যে বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। লোকটির আরও একটি স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আর সেই লোকটির সাথে চাচা আমার বিয়ে ঠিক করল। আমায় যখন চাচা এই প্রস্তাবটি দিয়েছিল তখন আমি কেঁদে কেঁদে বলেছিলাম, চাচা, আপনি ওই বড় লোকের হাতে আমাকে তুলে দিন না, আমার জীবনটা শেষ করে দিয়েন না। আমি চাচাকে অনুরোধ করেছিলাম। চাচা বলল যে, এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না মা। এই লোকটিকেই তোর বিয়ে করতে হবে মা, কারণ ওই লোকের টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু ঘরে আরেকটি স্ত্রী আছে। মানুষ কি সতীনের ঘর করতেছে না মা? তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। আমি বলেছিলাম, চাচা, এ বিয়ে আমি করতে পারবো না। চাচা আমায় এমন একটা কথা বলল, আমি তা শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার মুখে দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চাচা আমায় বলল, তোর চিকিৎসার খরচ ওই লোকটি দিয়েছিল, তার বিনিময়ে সে চেয়েছিল তোকে বিয়ে করবে। আমরা কোথাও টাকা খুঁজে পাচ্ছিলাম না। আর এই দিকে ডাক্তার বলল, 24 ঘন্টার মধ্যে টাকা না দিতে পারলে তোকে বাঁচানো যাবে না। আর তাই বাধ্য হয়ে আমরা তার কাছ থেকে টাকা নিয়েছিলাম। এখন বল মা, এটা কি আমার অন্যায় হয়েছিল? এটা করার জন্য যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিস মা। আমি তখন কান্না গলায় বললাম, আমাকে কেন সেদিন বাঁচিয়েছিলে? আমি মরে গেলেই ভালো হতো। কিছুদিন পর চাচা পঙ্গু হয়ে গেল পায়ের সমস্যার জন্য। আমিও চাচাকে আর কষ্ট দিতে চাই না, আর তাই ওই লোকটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আমার বাকি জীবনটা এভাবেই কেটে গেল। বন্ধুরা, তোমাদের কাছে যদি গল্পটি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।
একদিন বাড়িতে কেউ ছিল না, তাই পাশের বাড়ির এক আন্টি আমাকে তার বাড়িতে ডাকলেন। আমি ভাবলাম হয়তো তার কোনো কাজে সাহায্য দরকার, তাই আমি তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি আন্টি লাল রং এর একটি সুন্দর শাড়ি পরে আছেন। এই শাড়িতে তাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। তিনি আমাকে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার বাসায় কেউ নেই, তাই তোমার একটু সাহায্য দরকার। তোমাকে কিছু নতুন বিষয় শিখাবো। তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু পরে বুঝলাম তিনি আমাকে কিছু কাজে সাহায্য করতে বলছেন। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আন্টি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে, আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, আন্টিরও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, দীপ্তি আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই বলে আন্টি আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেটি দেখতে যেতাম। নতুন বাড়িটি আমাদের মূল বাড়ি থেকে প্রায় 15 কিলো দূরে ছিল। একদিন সেখানে কাজ দেখতে গিয়েছিলাম, তখন পাশের বাড়ির একজন আন্টি প্রায়ই আমাকে চা বা পানি খাওয়ার জন্য ডাকতেন। তার এই আন্তরিক আমন্ত্রণে একদিন আমি তার বাড়িতে গেলাম। সেই দিন তিনি আমার সাথে অনেক কথা বললেন এবং কিছু নতুন বিষয় আমার সাথে শেয়ার করলেন। পাশের বাড়ির আন্টি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছিলেন এবং তার শাড়ি কিছুটা ভিন্নভাবে পরা ছিল। বাড়িতে ঢোকার পর তিনি আমাকে চা খাওয়ার জন্য জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমি চা খাই না, কিন্তু তিনি জোর দিয়েই চা বানিয়ে দিলেন। যখন তিনি আমাকে চা দিলেন, তখন তার হাত আমার হাতে হালকা করে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি কিছুটা অদ্ভুত কিছু অনুভব করলাম, তবে আমি তখনও বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছিলাম। এরপর তিনি বললেন, আজ তুমি ঠিক সময়ে এসেছ। বাসায় কেউ নেই, আমার একটু সাহায্য দরকার। আমি ভাবলাম হয়তো কোনো কাজের সহায়তা দরকার, কিন্তু পরে তিনি আমাকে তার ঘরের দিকে নিয়ে গেলেন। আমি কখনো ভাবিনি যে সেদিন এমন কিছু ঘটতে পারে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও, কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অরিন্দম, বয়স 22 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবে কঠোর পরিশ্রম করে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলাম। আমার স্বপ্ন ছিল বাবা মাকে ছোট বাড়ি থেকে বের করে বড় একটি বাড়িতে নিয়ে আসার। আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেখানে যেতাম। একদিন আমি লক্ষ্য করলাম সামনের বাড়ির একজন 32 বছরের মহিলা আমাকে দেখছেন। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, তবে যখনই তাকাতাম দেখতাম তিনি আমাকে গভীরভাবে দেখছেন। একদিন তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলে তিনি হেসে বললেন, কি, নতুন বাড়িতে কবে উঠছ? তোমাদের বাড়ির কাজ কবে শেষ হবে? এভাবে আমাদের আলাপ শুরু হলো। তার নাম ছিল দীপ্তি। আমি প্রথমে তাকে আন্টি বলে সম্বোধন করেছিলাম। দীপ্তি আন্টি আমাকে প্রায়ই দেখতেন। তার বাড়ি আমাদের নতুন বাড়ির সামনেই ছিল, তবে খুবই সাধারণ একটা বাড়ি ছিল। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় শাড়ি পরতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। যেহেতু কিছুদিন পর আমরাও ওই এলাকায় বসবাস করব, তাই মাঝে মধ্যে তার সাথে কথা হতো, তবে এর বেশি কিছুতে আমার আগ্রহ ছিল না। আমি 22 বছর বয়সী একজন তরুণ, আর দীপ্তি একজন 32 বছরের মহিলা। একদিন যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল, আমি সেখানেই একটি চেয়ারে বসেছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি সন্ধ্যায় আমার জন্য 1 কাপ চা নিয়ে আসলেন। তিনি বললেন, সকালে থেকে দেখছি তুমি খুব মনোযোগ দিয়ে তোমার বাড়ির কাজ দেখছ। দীপ্তি আন্টির এই আন্তরিক আচরণে আমি মুগ্ধ হলাম, কারণ এমন ভালো প্রতিবেশী আমাদেরও প্রয়োজন ছিল। তার কথাবার্তা অনেক সুন্দর ছিল। আমার বাবা মা অনেক কঠিন সময় পার করেছেন এবং অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা এবং আমার 15 বছর বয়সী ছোট ভাই ছিল। সম্প্রতি আমি আমার ছোট ভাইকে অন্য শহরের একটি কলেজে ভর্তি করিয়েছি এবং সে এখন সেখানে পড়াশোনা করছে। নতুন বাড়ির নির্মাণের বিষয়ে বাড়ির কারোই সঠিক ধারণা ছিল না। আমার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমি একটি চাকরি শুরু করি। কিছু মাস চাকরি করার পর আমি নিজের ব্যবসা শুরু করি।
অল্প সময়েই সেই ব্যবসায় ভালো লাভ হয়, যার কারণে আমি আজ এই বাড়িটি নির্মাণ করাতে সক্ষম হয়েছি। আমি আমার বাবা মায়ের জন্য খুবই খুশি ছিলাম, কারণ তারা অনেক কিছু সহ্য করেছেন আর আমার ভাইও ভালোভাবে পড়াশোনা করছিল। মাঝে মধ্যে আমি তার হোস্টেলে গিয়ে দেখা করতাম। একদিন আমি বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, যাতে সব ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে পারি। আমি যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, তখন বুঝলাম কিছু জিনিস যা আমি বিদেশ থেকে অর্ডার করেছিলাম সেগুলো আসতে দেরি হচ্ছে, তাই বাড়ির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ লক্ষ্য করলাম আন্টি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছেন। জানি না কেন তিনি সবসময় আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখন আমার চোখ তার দিকে পড়ল, তার দৃষ্টিতে যেন কিছুটা ভিন্নতা অনুভব করলাম। তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে নতুন লাগছিল, কারণ আগে তাকে এমনভাবে দেখিনি। সে আমাকে হাত নাড়িয়ে ইশারা করল, আমিও তাকে হাত নাড়িয়ে সাড়া দিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। দীপতি আন্টির এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, কারণ আমাদের মধ্যে খুব বেশি আলাপ পরিচয় ছিল না, তবুও তিনি এমনভাবে আচরণ করছিলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তিনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। আমি যখনই নতুন বাড়ির নির্মাণস্থলে যেতাম, দীপ্তি আন্টি আমার সাথে কথা না বলে থাকতে পারতেন না। প্রতিবারই তিনি আমাকে চা বা নাস্তার জন্য ডাকতেন, তবে আমি সবসময় কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যেতাম। কয়েকদিন পর একদিন আমি আবার বাড়ির কাজ দেখতে বেরোলাম, তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে গাড়ি চালাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম, তখন দেখলাম একটি ভয়ানক দৃশ্য। বাড়ির একটি দেওয়াল বৃষ্টির পানিতে ধসে পড়ে গেছে। নির্মাণ কাজ এখনও অসমাপ্ত ছিল, তাই বৃষ্টির তীব্রতা সেই কাঁচা কাজটি সহ্য করতে পারেনি। এই ক্ষতি দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। বৃষ্টির কারণে সেই সময়ের সব শ্রমিকও চলে গিয়েছিল। আমি কোনো আশ্রয় খুঁজতে বাড়ির একটি অংশের পেছনে দাঁড়ালাম। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি কমছিল না এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন লাগছিল না। কিছুক্ষণ পরে হঠাৎ দেখি দীপ্তি আন্টি সামনের দিক থেকে ছাতা হাতে আমার দিকে আসছেন। সন্ধ্যা নেমে এসেছিল আর বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার ছিল। আন্টি এই হঠাৎ উপস্থিতি আমাকে কিছুটা অবাক করল। আন্টি একটি হাতে ছাতা এবং অন্য হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছিলেন। টর্চের আলো আমি তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। সেই মৃদু আলোতে আন্টি একেবারেই আলাদা লাগছিল। সাধারণত তাকে শাড়িতে দেখতাম, কিন্তু আজ তিনি আধুনিক পোশাকে ছিলেন এবং তার ঠোঁটে লাল লিপস্টিক ঝলমল করছিল। এই নতুন রূপে তাকে আগে কখনো দেখিনি এবং তার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছাতাটি ছোট হওয়ায় তার শরীর কিছুটা ভিজে গিয়েছিল, আর সেই ভেজা অবস্থা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তাকে দেখে আমার দৃষ্টি বদলে যেতে থাকল। এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। আন্টি এসে আমার হাত ধরলেন এবং কিছু না বলেই আমাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। আমি কিছু না বলে তার পেছনে পেছনে চলতে থাকলাম। তিনি সামনে ছিলেন আর আমি পেছনে। তার প্রতিটি ভঙ্গিমা আমাকে মুগ্ধ করছিল। আগে কখনোই কোনো নারীর প্রতি এমন অনুভূতি জন্মায়নি আমার। আজ যেন নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ল। দীপ্তি আন্টির উপস্থিতি, তার সৌন্দর্য আর এই বৃষ্টি, সবকিছু একসঙ্গে মিলে আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলছিল। ঠিক তখনই দীপ্তি আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, অরিন্দম, বৃষ্টির মধ্যে এভাবে কি করছো তুমি? এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে থেমে থাকাটা কি ঠিক? আমি দীপ্তি আন্টিকে বললাম, আমি আসলে বৃষ্টি কমার অপেক্ষা করছি, কারণ বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যাবে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছি। আন্টি হাসতে হাসতে বললেন, অরিন্দম, আমি তোমার প্রতিবেশী। তুমি আমার সাহায্য নিতে পারো। প্রতিবেশীরা যদি কঠিন সময়ে পাশে না থাকে, তবে কবে থাকবে? আমি মুচকি হেসে তার কথা শুনছিলাম। তিনি বললেন, এ বাড়িকে নিজেরই মনে করো। কথা বলতে বলতে আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তবে যখন তার দিকে তাকালাম, তার রূপ দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হল। দীপ্তি আন্টির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল। তবে আমি নিজেকে সামলে নিলাম, কারণ জানতাম আন্টির বিয়ে হয়েছে। তখন আমি তাকে বললাম, আন্টি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আন্টি হাসতে হাসতে বললেন, আমাকে আন্টি বলো না, এবং ভবিষ্যতে যদি কখনো আমার কোনো সাহায্য লাগে, তুমি করবে তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম।
বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ঠান্ডায় কাঁপছিলাম। দীপ্তি তখন আমার দিকে এগিয়ে এসে আমার শার্ট খুলে দেওয়ার চেষ্টা করলেন এবং তার স্পর্শে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সেই মুহূর্তটি আমাকে অবাক করছিল, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। আমি তখন বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী করব। দীপ্তি আন্টির আচরণ কিছুটা অপ্রত্যাশিত মনে হচ্ছিল, বিশেষত তার স্পর্শে যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে আমি নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বললাম, আন্টি, দয়া করে একটু থামুন। আমার প্রশ্ন তোলার পর দীপ্তি আন্টি হেসে বললেন, অরিন্দম, কোনো চিন্তা করো না। তোমার জামাটা পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমি তোমাকে আমার স্বামীর একটা শার্ট এনে দিচ্ছি, সেটা পরে নাও। আন্টি আমাকে সাহায্য করছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না তিনি আমার শার্ট খোলার চেষ্টা করলেন। তখনই আমার মনে কিছুটা অস্বস্তি হল। আমি ধীরে ধীরে একপাশে সরে গিয়ে একটু দূরত্ব তৈরি করলাম। তিনি এরপর আরও কয়েকটা শার্ট নিয়ে এলেন, কিন্তু সেগুলোর কোনোটাই আমার গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না। তখন আমি বিনয়ের সঙ্গে বললাম, আচ্ছা, আপনার কাছে যদি কোনো কাঁথা বা কম্বল থাকে সেটা দিলেই হবে। আন্টি আমাকে একটি কাঁথা এনে দিলেন এবং আমি সেটি নিয়ে তার বাড়ির সোফায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। বাড়ি ফেরার অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর দীপ্তি আন্টি গরম স্যুপ নিয়ে এসে বললেন, অরিন্দম, এই স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমি তার হাত থেকে স্যুপ নিয়ে খেতে শুরু করলাম। মনিকার আতিথেয়তা আমার বেশ ভালো লাগছিল, আর স্যুপটা বেশ মজার ছিল। আমি সত্যিই জানতাম না যে প্রতিবেশী এতটা ভালো হতে পারেন। স্যুপ খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম, কারণ তখন একটু ক্ষুধাও লেগেছিল। স্যুপ খাওয়ার সময় আন্টি আমার সামনে বসেছিলেন, আর আমার মন বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল। এই সময়ে দীপ্তি বললেন, অরিন্দম, এখন তোমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আজ রাতটা এখানেই থেকে যাও। আর কোনো চিন্তা করো না, আমি তোমার পুরো খেয়াল রাখব। দীপ্তি আন্টির প্রতিটি কথা আমার মনে মধুর মতো লাগছিল, কারণ তার কণ্ঠ ছিল এতটাই মিষ্টি। তাকে দেখে আমার মনে হচ্ছিল, যদি আমার স্ত্রীও এমনই হতেন। আমি বিয়ে করলে এমনি একজনকেই বিয়ে করব। এসব আমি মনে মনে ভাবছিলাম। আমি যখন নানা চিন্তায় ডুবেছিলাম, তখন দীপ্তি আন্টি আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি এক হাতে আমার কাঁধে আলতো করে স্পর্শ করলেন এবং অন্য হাতে আমার ভেজা চুলে হাত বুলিয়ে বললেন, তোমার চুলও বেশ ভিজে গেছে। তারপর চুলের পানি মুছে দিতে শুরু করলেন। তার আচরণ তখন বেশ স্বস্তিদায়ক লাগছিল। কিন্তু আমার মন একদিকে মনে করাচ্ছিল, তিনি একজন বিবাহিত মানুষ এবং আমাকে সাহায্য করছেন, তাই আমি এর কোনো ভিন্ন অর্থ বের করা ঠিক হবে না। আমি তার সাথে সম্মানের সাথে কথা বলছিলাম। আমি তাকে বললাম, তোমার বাসায় থাকাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, কিন্তু আজকের রাতটা থেকে যাব। তাছাড়া কোনো উপায় নেই। তবে ভোরেই বাড়ি ফিরে যাব। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, আর সেই বৃষ্টি যেন আমাদের এই সাক্ষাতের মূল কারণ হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম যে এটা হয়তো দীপ্তি আন্টির দিক থেকে কিছুটা সাহায্য ছিল। তবে আমি জানতাম না যে রাতের সেই ঘটনার ফলে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই দীপ্তি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে। আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, দীপ্তি আন্টিও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। আমি তখন আমার শার্ট খুঁজতে লাগলাম, দেখি শার্টটা হোলে পড়ে আছে। শার্ট পরে আমি তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে মাকে জানালাম যে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই নতুন বাড়ির হোলে থাকতে হয়েছিল। আমি কিছুক্ষণ থেমে গিয়েছিলাম স্নান করার জন্য। বাথরুমে গিয়ে যখন শার্ট খুললাম, তখন আয়নায় যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। ভালো করে তাকাতেই বুঝতে পারলাম আমার বুকে লিপস্টিকের দাগ। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কিভাবে হলো বা কখন ঘটল। অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি ভাবছিলাম, হয়তো দীপ্তি আন্টি আমাকে যে স্যুপ খাইয়েছিল, তার কারণে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সেই ঘুমের মধ্যে কি এমন কিছু ঘটেছে যা আমি টের পাইনি? রাতের সেই পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল,
তবে দীপতি বিবাহিত, তাই আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু যে ঘটনা ঘটেছিল তা থেকে বোঝা যাচ্ছিল, হয়তো দীপ্তি আন্টি মনেও একই ধরনের চিন্তা ছিল। তিনি হয়তো আমাকে নিয়ে ভাবতেন। সেই দিন আমার সব কাজ শেষ করলাম, কিন্তু সারাদিন ধরে দীপ্তি আন্টির কথা, আগের রাতের স্মৃতি বারবার মাথায় ঘুরতে লাগল। তার আচরণও কিছুটা রহস্যময় ছিল, যেন সে কিছু বলতে চাইছে। আমার মনেও তাকে নিয়ে অনেক কথা জমা হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। সেই সুযোগটাই আমি পাচ্ছিলাম না। 2 দিন পর আমি বাড়ির কাজ দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মিস্ত্রিরা বাড়ির দেয়ালগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে। বৃষ্টি 2 দিন ধরেই বন্ধ ছিল। আমি দীপ্তি আন্টির বাড়ির দিকে তাকালাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। সাধারণত যখনই আমি সেখানে যেতাম, দীপতি আন্টি আশেপাশে থাকত। আজ তাকে কোথাও দেখা গেল না। চারপাশে তাকালাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। শেষে আমি তার বাড়ির দরজার কাছে গেলাম, তখন তাকে দেখার জন্য একটা অস্থিরতা কাজ করছিল। তার বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কিছু পুরুষদের কথা শোনার মতো লাগল। আমার মনে হলো হয়তো অতিথিরা এসেছে। তাই আমি ফিরে যাওয়াই ভালো মনে করলাম। আমার মন যদিও অস্থির হয়েছিল, কারণ সেই দিনের পরে আন্টি দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করলাম, কিন্তু দীপ্তি আন্টি আর বের হল না। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমি আমার ভাই এর সঙ্গে দেখা করলাম। তাকে দেখে আমি অবাক হলাম, কারণ এ সময় তাকে এখানে দেখার কথা নয়। আমি গাড়ি থামিয়ে তার দিকে গেলাম। ভাই কিছুটা ভীত দেখাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? তোমার তো এই সময় হোস্টেলে থাকার কথা ছিল, আর তুমি এখানে এসেছ সেটা বলেওনি। ভাই উত্তর দিল, ভাইয়া, সব বলবো, কিন্তু আগে বাড়ি চলো। আমি অনেক দিন ধরে মায়ের হাতে রান্না করা খাবার খাইনি। তার কথা শুনে আমি তাকে গাড়িতে তুললাম এবং বাড়ি ফিরে গেলাম। সে খাবার খেল এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেও আমার ঘুম আসছিল না, বারবার ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ছিলাম। আন্টির কথা বারবার মনে হচ্ছিল। রাতের একসময় হঠাৎ করে ভাই ঘুমের মধ্যে উঠে কোথাও যাচ্ছিল। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকাল না। বুঝলাম সে ঘুমের মধ্যে হাঁটছে। আমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসে শুইয়ে দিলাম। পরের দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজ দীপ্তি আন্টির সঙ্গে দেখা করতেই হবে। তাকে না দেখলে আমার অস্থিরতা কাটছিল না। আমি আবারও সেই বাড়ির কাজে দেখতে গেলাম। কাজ কতটা এগিয়েছে তা দেখছিলাম। হঠাৎ করে দীপ্তি আন্টি এসে হাজির হল। আজ সে সাধারণ একটি শাড়ি পরেছিল, কিন্তু তাকে দেখে আমার মনে পড়ল আগের রাতের সেই স্মৃতি। শাড়িতে আজ আন্টিকে অসাধারণ লাগছিল। তার প্রতি আমার মুগ্ধতা বাড়ছিল। মনে মনে আমি তার ভাবনায় ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি কথা বলতে শুরু করল, অরিন্দম, তোমার একটু সাহায্য চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? তার সাহায্যের কথায় আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। দীপ্তি আন্টি বলল, আমাদের বাইরে যেতে হবে। আমরা আমার স্কুটিতে যাব। আমি একটু প্রস্তুত হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর সে ফিরে এলো, সম্পূর্ণ প্রস্তুত হয়ে, এবং তাকে দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। তাকে আজ মনে হচ্ছিল আরও সুন্দর লাগছে তাকে। আমরা স্কুটিতে চড়ে রওনা হলাম এবং কিছু সময় পরে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছালাম। বাড়িটা বেশ বড় ছিল। আমি জিজ্ঞাসা করলাম, দীপতি আন্টি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? সে বলল, আমার বাড়ির আশেপাশে কিছুটা সম্মান আছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে আমার এক বন্ধুর ঘর আছে। আমরা সেই বন্ধুর ঘরে পৌঁছালাম। আমার মনে একটা চিন্তা ঘুরছিল, হয়তো আজ আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে। এই ভাবনায় আমি তার পিছু পিছু চললাম। স্কুটি থেকে নেমে আন্টি আমাকে নিয়ে বাড়ির এক কোণে ছোট্ট ঘরে গেল। ঘরে ঢুকে দেখলাম সেখানে একটা বিছানা আর পাশে একটি পানির কলস রাখা ছিল। দীপতি আন্টি বিছানায় বসে পড়ল। ঘরটা ছিল শান্ত আর খানিকটা অন্ধকারাচ্ছন্ন, তবে আমার মন সম্পূর্ণ অন্য কিছুতে নিবদ্ধ ছিল। আমি বিছানায় বসেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরে 4 জন শক্তিশালী লোক ঢুকে পড়ল। তাদের দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না এখানে কি ঘটছে। দেখলাম তাদের মধ্যে 2 জনের হাতে ক্যামেরা আছে, এবং হঠাৎ করে ঘরের বড় বড় লাইটগুলো জ্বলে উঠল। আমি দীপ্তি আন্টিকে জিজ্ঞাসা করলাম, দীপ্তি আন্টি, এটা কি হচ্ছে? কিন্তু সে কোনো কথা বলার জন্য প্রস্তুত ছিল না। মুখে স্কার্ফ বাঁধা ছিল তার। আমি তার কাছে জানতে চাইতেই একটি ভারী মহিলার প্রবেশ হল ঘরে। সে এসে আমার পাশে বসল। একদিকে ছিল আন্টি, আর অন্যদিকে সেই মহিলা। আমি জোরে চিৎকার করে বললাম, এখানে কি চলছে? তখন সেই 4 জনের একজন বলল, তুমি যতই চিৎকার করো,
এই ঘর থেকে কোনো শব্দ বাইরে যাবে না, এটা শুনেই আমি বুঝতে পারলাম আমার সঙ্গে কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তখনই তাদের একজন একটি বড় ছুরি বের করল এবং তা আমার দিকে এগিয়ে ধরল। আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। সে বলল, এখন তোমাকে আমাদের নির্দেশ মতো কাজ করতে হবে, না হলে তোমার জীবন বিপন্ন হবে। আমি ভয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। তখনই বুঝলাম আমি এক ভুল জায়গায় এসে পড়েছি এবং দীপ্তি আন্টির উপর ভরসা করে আমি নিজেকে একটি ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম যে দীপ্তি আন্টির প্রকৃত অভিপ্রায় অন্য কিছু। সেই মহিলা এবং আন্টি আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলেন। আর ক্যামেরা হাতে থাকা লোকগুলো সেই মুহূর্তগুলো বন্দি করতে শুরু করল। তখনই আমার মনে হল আমি একটা ফাঁদে আটকে গেছি। ঠিক সেই মুহূর্তে কেউ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দিল। দরজা খোলেনি, তাই সেটি ভেঙে ফেলা হল। পুলিশ ঘরে ঢুকতেই দীপ্তি আন্টি ভয়ে থরথর করতে লাগল। পুলিশ এসে সেই লোকগুলোকে গ্রেপ্তার করল। তারা আসলে একটি চক্রের সদস্য ছিল, যারা নারীদের ফাঁদে ফেলে তরুণদের থেকে অর্থ আদায় করত। দীপ্তি আন্টি আগেও এমন অনেক কাজ করেছে, আর আমার ছোট ভাই ও এই প্রতারণার শিকার হয়েছিল। এই কারণেই আমরা দীপ্তি আন্টিকে ধরার জন্য পরিকল্পনা করেছিলাম। আমার ভাই আমাকে সবকিছু খুলে বলেছিল, কিভাবে আন্টি তাকে ফাঁদে ফেলেছিল। সে হোস্টেল থেকে ফেরার পথে দীপ্তি আন্টির সঙ্গে পরিচিত হয়েছিল এবং ধীরে ধীরে প্রতারণার শিকার হয়। আসলে দীপ্তি আন্টির আসল নাম দীপ্তি নয়। সে এবং তার দল যুবকদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত। আমি পুরো বিষয়টি পুলিশকে জানাই এবং পুলিশ আমাদের সাহায্যে এই চক্রটিকে ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। দীপ্তি আমার ভাই এর সঙ্গেও এমন একটি ভিডিও ধারণ করেছিল এবং তার কাছ থেকে প্রচুর টাকা দাবি করেছিল। আমার ভাই কিছু টাকা দিয়েছিল, কিন্তু তারা তাতে সন্তুষ্ট হয়নি। তারা আমার ভাইকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং আরও অর্থ আদায়ের চেষ্টা করছিল। আমার ভাই এ ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। রাতের বেলা যখন আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন দেখলাম সে এক কোণে বসে কাঁদছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে সব কথা জিজ্ঞাসা করলাম। অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে পুরো ঘটনা জানাল। তার সেই সাহসের কারণেই আমি দীপ্তি এই প্রতারণামূলক চক্রের পর্দা ফাঁস করতে পেরেছিলাম। আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দীপ্তি ভাড়া নিয়েছিল, সেটাও সে ভুয়া পরিচয় ব্যবহার করে ভাড়া নিয়েছিল। আমার ভাই এই ঘটনাটি তার জীবনে বড়সড় মানসিক আঘাত হেনেছে, যার জন্য সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাকে সুস্থ করতে অনেক সময় লেগেছিল। দীপতি এবং তার চক্রকে আমি আইনের আওতায় এনে ভালোভাবে শাস্তি দিতে পেরেছিলাম। সময়মতো সত্যটা জানতে পারায় আমি আমার ভাইকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। নইলে তার জীবনে কি ঘটতে পারত তা ভাবতেই ভয় লাগে। দীপ্তির এই চক্র সম্পর্কে জানার পর আরও অনেক তরুণ এগিয়ে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল। অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছিল। বন্ধুরা, মনে রাখবেন, কারো মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করবেন না। অজানা লোকের উপর তাড়াতাড়ি বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। আপনার সরলতার সুযোগ নিতে কিছু লোক সর্বদা প্রস্তুত থাকে। তাই সজাগ থাকুন, যাতে আপনার জীবনে অরিন্দমের মতো পরিস্থিতি না আসে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।